শেখ হাসিনা পালিয়ে গেল তখনকার পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়েছিল। এখন তো একটা সুষ্ঠু নির্বাচন দেয়া যায়, সেই জায়গায় আমরা দেখলাম দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, দীর্ঘদিন পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হয় নাই। মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যন্ত প্রত্যেকটি নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। সে কারণেই একবার সংসদে আমি মজা করে বলেছিলাম, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন। সেই জায়গা থেকে ৩৬শে জুলাই আমাদের জীবনে আসলো, কয়েক লক্ষ মানুষ রাস্তায় নামলো, কয়েক হাজার মানুষ চিরতরে পঙ্গু হলো এবং প্রায় ১৫০০-এর উপর মানুষ তাদের জীবন দিল যাতে মানুষ তার ভোটের অধিকার আবারও ফিরে পায়। এবং আল্লাহর কাছে অশেষ শুকরিয়া মাননীয় স্পিকার, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে এবং আমি এই সংসদে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। সংবিধানের ৫৯ অনুচ্ছেদ বলছে, নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান সমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার থাকিবে। সোজা বাংলায় বলতে গেলে স্থানীয় সরকার পরিচালিত হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরপরই স্থানীয় প্রশাসনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। মাননীয় স্পিকার, যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখনকার পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়েছিল, কারণ আমরা দেখেছি ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে চেয়ারম্যান বা মেম্বার যারা ছিল তারাও পালিয়ে গেছে। কিন্তু এই অবস্থা তো মাননীয় স্পিকার এখন আর নেই। এখন তো একটা সুষ্ঠু নির্বাচন দেয়া যায়, সেই জায়গায় আমরা দেখলাম দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সব সময়ই থাকে। মাননীয় স্পিকার, ব্রুট মেজরিটি সবসময় বিপজ্জনক। অতীতেও আমরা সংসদে যখন ব্রুট মেজরিটি দেখেছি সেটা পরিণতি খুব ভালো হয়নি। মাননীয় স্পিকার, সে কারণে আমি বিনীতভাবে বলি, আমাদের সম্পূরক প্রশ্নের বিধিনিষেধ যদি এত কড়াকড়ি ভাবে করেন তাহলে আমরা কি করে মন্ত্রী পরিষদকে জবাবদিহিতার আওতায় আনবো? মাননীয় সদস্য, এটা এই অবস্থান থেকে করা হয়নি। We are abide by the rules and regulations of the parliamentary procedure, and I am hereby to declare that I cannot go beyond the procedure. I understand মাননীয় স্পিকার, কিন্তু তারপরেও একটু যদি উদার হই তাহলে বোধহয় ভালো হয়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি অত্যন্ত দক্ষ, যোগ্য ব্যক্তি। উনি সংবিধান যেমন ভালো জানেন, আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয়ের ব্যাপারেও অনেক বেশি জানেন। সে কারণেই একেবারে সম্পূরক প্রশ্ন ঠিক ওই মূল প্রশ্নের আঙ্গিকে না হলেও আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সব সময়ই থাকে। দীর্ঘ ১৫ বছর গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে পা ভেঙে ফেলা, অসুস্থ করে দেওয়া, এই কালচার ছিল। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাননীয় স্পিকার আমরা দেখলাম মব কালচার। ২০২৪-এর সেপ্টেম্বর থেকে ২০২৬-এর জানুয়ারি পর্যন্ত মাননীয় স্পিকার আমাদের যেই পরিসংখ্যান সেটা বলছে যে ২৫০-৩০০-র উপরে মানুষ নিহত হয়েছে এই মবের খপ্পরে পড়ে। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও ২১শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী, সেটা বন্ধ করার ব্যাপারে সরকার কি মেজার নিবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কি কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকেও অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি। এই মব কালচারের ইস্যুটি একটা ডিফারেন্ট ডিবেট, আলাদা ডিবেট হতে পারত। যত পরিসংখ্যান তিনি দিয়েছেন ২৪-এর ৫ই আগস্টের পর থেকে এই ২৬-এর জানুয়ারি পর্যন্ত, সে পরিসংখ্যানটা আমার কাছে নাই। তবে আমাদের কাছে অনুমান আছে। আমরা সরকারের দায়িত্ব পেয়েছি, আমি এটা ক্ষমতা বলতে চাই না, আমরা এই রেসপন্সিবিলিটিটা পেয়েছি
এই দায়িত্ব নেওয়ার পর থেকে আজকে আমরা প্রায় 45 দিনও এখনো হয় নাই, 1.5 মাস হয় নাই। এর মধ্যে ঠিক মব নয়, মবের মতো, কারণ এখানে ডেফিনিশন আলাদা করতে হবে। কোনটা গাইবান্ধার পলাশবাড়িতে থানায় গিয়ে হামলা, সেটা কি মব হবে, নাকি কোনটা 21শে ফেব্রুয়ারিতে মাননীয় সদস্যের উপরে হামলা হয়েছে সেটা কি মব হবে, নাকি উত্তরা একটা বিজনেস সেন্টার, উত্তরা স্কোয়ার সম্ভবত নাম, সেখানে ঘেরাও করে দোকানপাট ভঙ্গ করেছে, সেটা কি মব হবে? সবকিছুকে মব বলা ঠিক হবে না। কিছু আছে সংগঠিত পরিকল্পিত অপরাধ, তার বিরুদ্ধে মামলা হয় এবং সেটা তদন্ত হয়, গ্রেফতার হয় এবং বিচারের জন্য সুপর্দ করা হয়। কিন্তু স্পষ্ট উচ্চারণ আমরা করেছি দায়িত্ব নেওয়ার পরে, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে মহাসড়ক সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না। গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দাবি থাকবে, সেই দাবির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, মন্ত্রণালয়ের কাছে, ডিপার্টমেন্টের কাছে অবশ্যই দাবিনামা স্মারকলিপি দেয়া যাবে। সেই জন্য জনমত সৃষ্টির জন্য সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা যাবে এবং প্রয়োজনে সেটা একটা জনসমাবেশের মাধ্যমে প্রকাশ করা যাবে এবং অ্যাসোসিয়েশন রাইট টু স্পিকস, এগুলো আমরা এনশিওর করব, সেটা করা যাবে। ইটস ডেমোক্রেটিক কালচার। কিন্তু মবের মাধ্যমে যেন আমরা সবাই এই সমস্ত দাবি আদায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসি। যখন সেটা মব হবে, মবের ডেফিনিশন আলাদা, স্পেসিফিক ক্রাইম হবে, ক্রাইমের ডেফিনিশন আলাদা, কোথাও থানায় গিয়ে আক্রমণ হবে, সেটা আলাদা। আমি এই প্রসঙ্গটা এখানে তুলছি না, কারণ এটা একটা রাজনৈতিক বক্তব্য তখন হয়ে যাবে। কোনোদিন যদি সেই বিষয়ে কেউ নোটিশ দেয়, সেটা করব, অথবা আমারও ইচ্ছা আছে 2-1 দিন পরে 300 বিধিতে আমি একটা বিবৃতি দেব। মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে আমাদের সর্বশ্রদ্ধেয় মাননীয় সাংসদ আন্দালিব রহমান পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন যে সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার। এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন, তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত হচ্ছে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, আমি বক্তব্য দেওয়ার জন্য অনেক কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। আমরা, আইনমন্ত্রী বলেছেন রুশু পড়ার জন্য, তারপরে হচ্ছে হবস পড়ার জন্য, মদিনা সনদ পড়ার জন্য পড়েছিলাম। কিন্তু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9-এ যে ডিবেট করতাম সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে। মাননীয় স্পিকার, আমি ওনার বক্তব্যের রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন যে আমি কোট করছি, উনি বলেছেন 72-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন। তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে, বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন
যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। এখন আমি সংবিধানের কিছু কিছু ধারা মানব, কিছু কিছু ধারা মানব না। আমি কখনো কখনো সাংবিধানিক, কখনো কখনো আমি অসাংবিধানিক। মাননীয় স্পিকার, যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রশ্ন আসে, মাননীয় স্পিকার, এই এক্সিস্টিং সংবিধান অনুযায়ী যখন 7A এবং 7B বলবৎ থাকে, সেই জায়গা থেকে আইনজ্ঞরা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি থাকলে ভালো হতো। ডক্ট্রিন অফ নেসেসিটি মাননীয় স্পিকার 48(3) অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা, এই 106 অ্যাডভাইজরি একটা রুল আছে মাননীয় স্পিকার। এই অ্যাডভাইজরি রুলের মাধ্যমে সংবিধানের ফান্ডামেন্টাল কোনো বিষয় কম্প্রোমাইজ করা যায় না। মাননীয় স্পিকার, যদি আমি এই সংবিধান মানি, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে আমি ধারণ করতে চাই, মেনে চলতে চাই, সেদিন 64 বিধি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল 6 আগস্ট। মাননীয় স্পিকার, এই সংসদে প্রশ্ন রাখতে চাই, তৎকালীন বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু, তখন বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। সেদিন কোন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছিল সেটা আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন। আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন যেই হিয়ারিংটা হয়েছিল, এই হিয়ারিং এ উনি উপস্থিত ছিলেন কিনা। তখনকার সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হক, তিনি তখন কোথায় ছিলেন, সেই রায়ের কপিটা আমরা দেখতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি যখন বেগম জিয়াকে 6 আগস্ট সর্বপ্রথম ছাত্র জনতা যখন সিদ্ধান্ত নিয়েছিল আর এক মুহূর্ত বেগম জিয়াকে কারাগারে থাকতে দিবে না, বেগম জিয়াকে রাষ্ট্রপতির আদেশের মধ্য দিয়ে বেগম জিয়াকে সেদিনই হচ্ছে কারাগার থেকে যেই জুলুমের মধ্যে রাখা হয়েছিল, সেটা থেকে ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে সেখান থেকে বের করে আনা হয়েছিল মাননীয় স্পিকার। যদি এই সংবিধানকে বাইবেল ধরে নেই, এই সংবিধানকে যদি গসপেল ধরে নেই, এই গসপেলের পুরোহিত অনুযায়ী যেভাবে ভ্যাটিকান সিটি চলে, সেটা যদি আমরা ধরে নেই, তাহলে মাননীয় স্পিকার, সেদিন বেগম জিয়া জেল থেকে বের হতে পারেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেদিন বেগম জিয়া জেল থেকে বের হয়েছিল অভ্যুত্থানের জনরায়ের ভিত্তিতে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনারা বলছেন আপনারা ঠিক সেই জায়গায় আপনারা সংবিধানকে আপনারা মানছেন, যেই জায়গায় সংবিধান থেকে আপনারা বেনিফিটেড হবেন। মাননীয় স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না, যে গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। ছাত্ররা, আপনাদের নেতা কর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হয়েছে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মহাসচিব কান্না করে বলেছে তাদের নেতা কর্মীরা ঢাকায় এসে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করত। এক মিনিট বলেন, কারণ মাননীয় স্পিকার, আজকে দেখেন, আজকে লক্ষ লক্ষ নেতা কর্মী তাদের রক্ত দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলকে বিশেষভাবে আমি আলাদা করতে চাই না, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রক্ত, শ্রম, ঘামের মধ্য দিয়ে এই হাসিনার পতন হয়েছে। এই হাসিনার পতনের পরে যখন জনরায়, মাননীয় স্পিকার, যখন জনরায় কখনো কেতাবের কাছে মাথা নত করে না। এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী হচ্ছে দেশ পরিচালিত হবে। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আন্দালিব রহমান পার্থ সাহেব বলেছেন যে অর্ডারে নাকি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের গঠনটা নাই। উনি যদি একটু পরিশ্রম করতেন, জাস্ট একটা পাতা উল্টাইতেন, একটা পাতা পরেই বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন যদি জলযুক্ত। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ।